দুপুরের সময় সঙ্গে আছি আমি সাজিদ রাজু। নজরদারির অভাবে হাতে হাতে রেডিও ওয়েভ ওয়াকি টকি, চাঁদাবাজি সহ প্রতারণায় বাড়ছে ব্যবহার, ঠেকাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে বিটিআরসি। এবং নজিরবিহীন সংকটে মার্কিন রাজনীতি, বারবার হুঁশিয়ারি দিয়েও আদালতে যাচ্ছেন না ট্রাম্প। করোনা নিয়ে বাইডেন হ্যারিসের কাজ শুরু। $195 কোটি টাকা পাচারের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। এদিন প্রিজন ভ্যানের বদলে অ্যাম্বুলেন্সে চড়ে আদালতে আসেন সম্রাট। যুবলীগের আরেক বহিষ্কৃত নেতা ঠিকাদার জিকে শামীম এবং তার 7 দেহরক্ষীর বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আগামী 19 নভেম্বর শুরু হবে সাক্ষ্য গ্রহণ। কারাগার থেকে আসামিদের প্রিজন ভ্যানেই আদালতে আনার নিয়ম। তবে মঙ্গলবার বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের ক্ষেত্রে ঘটল তার ব্যতিক্রম। অ্যাম্বুলেন্সে চড়ে আদালতে এলেন অর্থ পাচার মামলার এই আসামি। এদিন অবৈধ উপায়ে 195 কোটি টাকা অর্জন এবং তা মালয়েশিয়া ও সিঙ্গাপুরে পাচারের অভিযোগে সম্রাট ও তার সহযোগী আরবানকে গ্রেফতার দেখানো হয়। পরে অ্যাম্বুলেন্সেই পাঠানো হয় কারাগারে। এদিকে গুলশান থানায় অর্থ পাচার মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ও ঠিকাদার জিকে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। তার 7 দেহরক্ষীর বিরুদ্ধেও অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন আদালত। আগামী 19 নভেম্বর 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। তথ্য প্রযুক্তির সহজলভ্যতা ও নজরদারির অভাবে প্রতিনিয়ত বেড়েই চলেছে রেডিও ওয়েভ ওয়াকি-টকির অবৈধ ব্যবহার। আইনের তোয়াক্কা না করেই প্রতারণার ফাঁদ পাতায় ব্যবহৃত হচ্ছে এই যন্ত্রটি। সরকারি সংস্থার বাইরে বেসরকারি প্রতিষ্ঠানকে শর্ত সাপেক্ষে ওয়াকি-টকি ব্যবহারের অনুমতি দেয়া হয় জানিয়ে বিটিআরসি বলছে, এর অবৈধ ব্যবহার ঠেকানোর দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। রাশেদ বাপ্পির রিপোর্ট। ওয়াকি-টকি হাতে বহনযোগ্য দ্বিমুখী বেতার যন্ত্র। নিজেদের মধ্যে যোগাযোগে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সরকারি সংস্থার হাতে দেখা যায় যন্ত্রটি, কিন্তু এখন সাধারণ মানুষের হাতে অহরহই চোখে পড়ছে সংবেদনশীল এই যন্ত্র। ওয়াকি-টকি অপব্যবহারের সবশেষ উদাহরণ ইরফান সেলিম। জনপ্রতিনিধি হয়েও আইনের তোয়াক্কা না করেই বিনা অনুমতিতে ব্যবহার করছিলেন অন্তত 38টি ওয়াকি-টকি। এর পরের গল্প অজানা নয় কারোই। তবে হাত কিংবা কোমরে ওয়াকি-টকি গুজে সাধারণ মানুষকে বিভ্রান্ত কিংবা প্রতারণার ঘটনা বেশ পুরনো। পণ্যটি ব্যবহারের আইন থাকলেও থামছে না অপব্যবহার। অনেক সময় ভুয়া র্যাব বা ভুয়া ডিবি পুলিশে পরিচয় দিচ্ছে, তার কাছে কালো ওয়াকি-টকি দেখাচ্ছে। তো আসলে দেখা গেলো তিনি আসলে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যই না, কিন্তু যেহেতু সে কালো ওয়াকি-টকি ব্যবহার করছে, সুতরাং সাধারণ মানুষ যে কিছু মনে করতেই পারে যে উনি মনে হয় কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন 2001-এর 55 ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া দেশের ভূখণ্ড, সমুদ্র সীমা বা আকাশ সীমায় বেতার যন্ত্র স্থাপন, পরিচালনা বা ব্যবহার করতে পারবেন না। তবে শর্ত সাপেক্ষে বেসরকারি প্রতিষ্ঠানকে দেয়া হয় ওয়াকি-টকি ব্যবহারের লাইসেন্স। বিটিআরসি বলছে পণ্যটির অপব্যবহার বন্ধের দায়িত্ব পুলিশের। অন্যদিকে এ বিষয়ে কঠোর অবস্থান রয়েছে জানিয়েছে পুলিশ। কোনো ব্যক্তিকে দেয় না, বিটিআরসি প্রতিষ্ঠানকে ওয়াকি-টকি ব্যবহার করার দেয়। লং রেঞ্জ, লং ডিস্টেন্স বা শর্ট ডিস্টেন্স দুইটাই দেয় এবং সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়ে তারপরে দেয়। আর বাজারে কিছু অবৈধ আছে, সেগুলো বিটিআরসি দায়িত্ব না, সেটা হলো ল এনফোর্সিং এজেন্সি, তাদেরকে ধরবে, ব্যবস্থা নেবে। ভিন্নভাবে বেতার যন্ত্র ব্যবহার করায় এরকম অভিযোগ পেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের ওই বেতার যন্ত্রের জব্দ করার বিধান আছে। ওয়াকি-টকির সন্দেহজনক ব্যবহারকারীর তথ্য জানাতে নাগরিকদের অনুরোধ পুলিশের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এ সময় দেশের গণতন্ত্রের চর্চা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক স্লোগানে বুকে পিঠে লেখা জীবন্ত পোস্টার শহীদ নূর হোসেন স্বৈরাচার বিরোধী মানুষের প্রতিবাদের প্রতীক। 1987 সালে 10 নভেম্বর এরশাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর 0 পয়েন্ট এলাকায় প্রাণ হারান এই তরুণ।
দিনটির স্মরণে মঙ্গলবার সকালে রাজধানীর নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে বিএনপি প্রধান অন্তরায়। বিএনপির গণতন্ত্র কারফিউ গণতন্ত্র, হানা ভোটের গণতন্ত্র, যেখানে 110% ভোটও পড়েছিল না, বাক্স ছিলই না। গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান অন্তরায় তারা। এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল শ্রদ্ধা জানান। যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রক্ত দিয়েছিল, সেই গণতন্ত্র আজকে অবরুদ্ধ। আজকের এই নূর হোসেন দিবসে আমাদের শপথ গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নতুন করে আমরা আরেকটি গণ অভ্যুত্থান আমরা সৃষ্টি করব। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, গণফোরাম, গণসংহতি ও নূর হোসেনের পরিবার শ্রদ্ধা জানায়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে নির্বাচন ব্যবস্থা দখল করে গণতন্ত্রকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। আজকে গোটা নির্বাচন ব্যবস্থা ভেঙে গেছে একদম। আপনি দেখছেন যে শুধু জাতীয় সংসদ নির্বাচনে নয় বা উপনির্বাচনগুলোতে নয়, এমনকি স্থানীয় সরকারের নির্বাচনগুলোতেও তারা সম্পূর্ণভাবে দখলদারিত্বে প্রতিষ্ঠা করছে। জনপ্রতিনিধিত্বমূলক আপনার একটা রাষ্ট্র নির্মাণ করা, সেই জায়গাটাতে কিন্তু একদম ধস নেমে গেছে পুরোপুরিভাবে। তার কারণটাই হচ্ছে যে আওয়ামী লীগ একদম সচেতনভাবে তারা এই কাজটা করছে, তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য। দুর্নীতির অভিযোগে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, প্রাথমিকভাবে ভদ্রের বিরুদ্ধে দুর্নীতির তথ্য প্রমাণিত হওয়ায় তাকে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ই পোস্ট সেন্টারে উদ্যোক্তাদের ল্যাপটপ সহ নানা সরঞ্জাম সরবরাহ না করেই বিল ভাউচারের মাধ্যমে 540 কোটি 94 লাখ টাকা তুলে নেয়ার অভিযোগ ওঠে সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে। এসব অভিযোগে এরই মধ্যে দুদক তাকে জিজ্ঞাসাবাদ করেছে। এছাড়াও তার বিরুদ্ধে ভারতে টাকা পাচার, ডাক বিভাগের মহাপরিচালক থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পের দুর্নীতির অভিযোগ ওঠে। সবশেষ নতুন ডাক ভবন নির্মাণের 20 কোটি টাকা লোপাটের অভিযোগ ওঠে প্রকল্প পরিচালক HM গিয়াসউদ্দিন সহ ভদ্রের বিরুদ্ধে। ডাকের মহাপরিচালকের দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। এরপরই ব্যবস্থা নিতে শুরু করে মন্ত্রণালয়। রোপা আমন মৌসুমের ধান কাটা শুরুর সাথে সাথে নাটোরে কমতে শুরু করেছে দাম। কৃষকরা দাম কমার পেছনে সিন্ডিকেটকে দায়ী করলেও ব্যবসায়ীদের দাবি, সরকারের দাম নির্ধারণের ঘোষণার পর দাম কমেছে। আর কৃষি বিভাগ বলছে, ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে বাজার মনিটরিং জোরদার করা দরকার। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে। নভেম্বরের শুরুতেই নাটোর জেলার কৃষকেরা কাটতে শুরু করেছেন রোপা আমন মৌসুমের উৎপাদিত ধান। ইরি বোরো মৌসুমে প্রতি বিঘায় 25 থেকে 27 মণ ধান উৎপাদন হলেও রোপা আমন ধানের ফলন হয় সর্বোচ্চ 15 থেকে 17 মণ। এতে লাভের পরিমাণ কম বলে নিজের জমির ধান পরিবারের সদস্যরাই কাটছেন ও মাড়াই করছেন। 2 সপ্তাহ আগেও জেলার হাটগুলোতে প্রকারভেদে প্রতিমণ ধান সর্বোচ্চ 1200 টাকায় বিক্রি হয়েছে, অথচ চলতি সপ্তাহে দাম কমে গেছে 150 টাকা পর্যন্ত। দাম কমার পেছনে ব্যবসায়ীদের সিন্ডিকেটকেই দায়ী করছেন কৃষকেরা। রোদে পুরে কাজ করব আমরা, আর মোজা মারবি হলো ব্যাপারীরা। ব্যবসায়ীরা এই ধানগুলা মারাই করে তারা ধানগুলা আটকা দিয়ে এই ধানগুলার দাম সব কমা দিচ্ছে। তবে ব্যবসায়ীদের দাবি, সরকারের ধান কেনার ঘোষণার পর দাম কমেছে। আমরা বাজার দর 1100 টাকা থেকে 1200 টাকা ধান কিনেছি, সরকার 1040 টাকা রেট দিচ্ছে। সরকারের এই দাম দেওয়া উচিত হয়নি, আরো বেশি দাম দিতে হতো। এই অবস্থায় বাজার তদারকি জরুরি বলে মনে করে কৃষি বিভাগ। ধানের ন্যায্য দাম পাওয়ার ক্ষেত্রে জেলা মার্কেটিং বিভাগকে আরো সতর্ক হওয়ার এবং সক্রিয় হওয়ার এবং মনিটরিং জোরদার করার গেলে আমাদের কৃষক ভাইরা লাভবান হবে বলে আশা করা যায়। চলতি বছর জেলায় প্রায় 68,000 হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। করোনা ও আমপানের ক্ষতি পুষিয়ে নিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন যশোরের ফুল চাষিরা। এজন্য নতুন করে শুরু করেছেন ফুলের গাছ লাগানো ও পরিচর্যার কাজ। আশায় বুক বাঁধলেও
চড়া সুদে ঋণ গ্রহণ ও দ্বিতীয় দফার করোনা সংকটের শঙ্কায় রয়েছেন তারা। সংশ্লিষ্টরা মনে করেন সরকার বিশেষ ঋণ সুবিধার ব্যবস্থা করলে স্বস্তি ফিরতে পারে ফুল চাষিদের মধ্যে। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। ৮০ দশক থেকে বাণিজ্যিকভাবে ফুল চাষ করে দেশে সাড়া জাগিয়েছেন যশোরের ফুল চাষিরা। জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকার চাষিরা গোলাপ, জাবেরা, গাঁদা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, জিপসি সহ ১১ ধরনের ফুল চাষ করে দেশে গড়ে তুলেছেন ফুলের বিশাল বাজার। তাদের উৎপাদিত ফুল দিয়েই পূরণ হচ্ছে দেশের ২/৩ চাহিদা। কিন্তু বিশ্বব্যাপী চলা করোনা সংকট ও ঘূর্ণিঝড় আম্পানের কারণে গত মৌসুমে চরম ক্ষতির শিকার হন ফুল চাষিরা। তবে সেই ক্ষতি পুষিয়ে নিতে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। নতুন করে শুরু করেছেন ফুলের গাছ লাগানো, পরিচর্যা, সার ও সেচের কাজ। আমপাঙে ফুল সব নষ্ট হয়ে গেছে, ঋণ ফিন হয়ে এখন আবার এই ফুল চাষবাস করছি। ধার দেনা করতে করতে এই যে জমিগুলো বা এই শেডগুলো আমরা ট্রিটমেন্ট করতে করতে আমরা একেবারে নাজাল হয়ে যাচ্ছে। বাগান ভালো করে পরিচর্যা করছি, সামনে সিজনের জন্য ভালো দাম পাওয়া যায়। আশায় বুক বাঁধলেও চড়া সুদে ঋণ গ্রহণ ও দ্বিতীয় দফার করোনা সংকটের শঙ্কা পিছু ছাড়ছে না তাদের। সমিতির থেকে লোন নিয়ে আমরা এসব চাষবাসগুলো করছি। সামনে যদি করোনা আসে, ফুল যদি বিক্রি না হলে আমরা ঋণ কিভাবে শোধ করব? লোন যদি অল্প সুদি পাই তাহলে আমাদের প্রথম চাষি অনেক বেশি যাবে। তবে ফুল চাষিদের এ নেতা মনে করেন কৃষি প্রণোদনার বাইরে বিশেষ ঋণ সুবিধার ব্যবস্থা করলে সম্ভাবনাময় ফুল চাষকে বাঁচিয়ে রাখা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত যে কৃষি যে ঋণ, সেই ঋণ বিশেষ বরাদ্দ দিয়ে আমাদের এই সম্ভাবনাময় সেক্টরটাকে রক্ষা করার জন্য বিনীত দাবি জানাচ্ছি বর্তমান সরকারের কাছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার প্রায় ৬,০০০ কৃষক ১,৫০০ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুল চাষ করেন। সময় সংবাদ, যশোর। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের অফিস বসিয়ে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন বাইডেন হ্যারিস। করোনা মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। এদিকে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ নিয়ে এখনও আদালতে না গেলেও হার মানছেন না ট্রাম্প। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। ২ দিন ছুটির পর সোমবার ছিল যুক্তরাষ্ট্রের প্রথম কার্যদিবস। নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট ক্যামালা হ্যারিস এদিন আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প টুইট করে সময় কাটিয়েছেন। অফিস অব দ্য প্রেসিডেন্ট ইলেক্ট স্থাপন করে করোনা ভাইরাস নিয়ে ভার্চুয়াল সভা করেছেন বাইডেন ক্যামালা। ভারতীয় বংশোদ্ভূত বিবেক মার্থি সহ ৩ জনকে কো চেয়ার করে ১৩ সদস্যের কমিটি গঠন করেছেন বাইডেন। সোমবার যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ আক্রান্ত সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে আর মারা গেছেন মোট 2,38,000 মানুষ। Today that work begins. It starts with doing everything possible to get the COVID-19 under control so that we can reopen our businesses safely and sustainably, resume our lives, put this pandemic behind us. অপরদিকে টুইট করে দিন শুরু করেছেন পরাজিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেছেন তিনি। সোমবার ভোট কারচুপির তথ্য উপাত্ত নিয়ে আদালতে হাজির হওয়ার কথা ছিল রিপাবলিকান প্রচারণা শিবিরের, কিন্তু তা হয়নি। এদিকে ট্রাম্প পরাজয় না মানলেও হোয়াইট হাউসে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। জো বাইডেনের সমর্থকদের মধ্যে বিজয়োল্লাস চলছেই। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিরাও মিষ্টি বিলিয়ে আনন্দে সামিল হয়েছেন। ট্রাম্প যত যাই করুক আর কিছু তার করার উপায় নাই, সে আবুল তাবুল বকছে। এখন আমরা চাই যে সে তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তর করুক। আমরা অনেক খুশি, আনন্দ করার জন্য এই মিষ্টি খাওয়া। ট্রাম্প পরাজয় স্বীকার না করায় মার্কিন রাজনীতিতে অনিশ্চয়তা পুরোপুরি কাটছে না। পরাজয় মানা না মানা নিয়ে রিপাবলিকান শিবির এমনকি ডোনাল্ড ট্রাম্পের পরিবারের মধ্যেই দ্বিমত দেখা দিয়েছে। ক্ষমতা হস্তান্তরের এমন এক অনিশ্চয়তার মধ্যেই জো বাইডেন এবং কমলা হ্যারিস সরকার পরিচালনার সব ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ ছিল দুপুরের সময়ের সঙ্গে থাকুন সময়ে।